দীর্ঘ অপেক্ষার পর আর্সেনালের ঘরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার সুখস্মৃতি ফিরে এলো মিকেল আর্তেতার হাত ধরে। আপনি যদি এই আসরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালকে নিয়ে আলাদা আলাদা বিশ্লেষণ করেন, তাহলে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং আর্সেনাল এই যে দুটো দল মাঠে নেমেছিল, এই খেলাটাকে আপনি যতভাবেই বিশ্লেষণ করেন, প্রত্যেকটা জায়গায় আপনি খুঁজে পাবেন টেকনিশিয়ানরা মোটামুটি নিজেদের কাজটা একেবারে আপ টু দ্য মার্ক করতে পেরেছে এবং ফলাফল যার যেটা প্রাপ্তি সে সেটাই খুঁজে পেয়েছে। আপনি যদি এই ম্যাচের সেকেন্ড লেগটা নিয়ে যদি কথা বলেন, তাহলে একটা বিষয় আপনি পরিষ্কারভাবে বুঝে গেছেন, তা হলো আর্সেনাল কমপ্লিট ফুটবল খেলেছে। এখন কমপ্লিট ফুটবল বলার আসলে যৌক্তিকতাটা কোথায়? দেখুন, আপনি নিজের ঘরের মাঠে খেলছেন, এই জায়গায় আপনাকে মনে রাখতে হবে, আপনি যতই শক্তিশালী হন না কেন, প্রতিপক্ষের কোচ ডিয়েগো সিমিওনের চেয়ে চ্যাম্পিয়ন্স লিগের বেশি অভিজ্ঞতা কিন্তু এই দলটার নাই বা এই কোচের নাই। তো সেই জায়গায় অবশ্যই তাকে সতর্ক হয়ে মাঠে নামা দরকার ছিল এবং তিনি সেটা করতে পেরেছেন। একটা গোলের লিড কিভাবে ডিফেন্ড করতে হয়, আর্সেনালের প্রতিটা সদস্য একেবারে ডি বক্সে নেমে এসে তারপরে আবার মিডফিল্ড কন্ট্রোল করে এরপরে হচ্ছে অ্যাটাকিং জোনে প্রতিপক্ষকে চেপে ধরার যে মানসিকতা দেখিয়েছে, এই মানসিকতার পর বলতে হয় যে অ্যাথলেটিকো মাদ্রিদ যেভাবে খেলেছে তারাও হয়তোবা জয় ডিজার্ভ করতো, কিন্তু আর্সেনাল যেটা দেখিয়েছে তাতে করে ফাইনালে যোগ্য দল হিসেবে তারা পৌঁছে গেছে। আর্সেনালের কমপ্লিটনেস আপনি যতভাবেই বলেন না কেন, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে ডিফেন্ডাররা কিভাবে নিজেদের দায়িত্বটা মোটামুটি ঠিকঠাকভাবে পালন করেছে, একই সাথে দুই সাইডের দুই ফুল ব্যাক কীভাবে প্রতিপক্ষকে চাপে রেখেছে, আবার যখন প্রয়োজন হয়েছে একেবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত প্রত্যেকটা খেলোয়াড় নিচে নেমে এসে নিজেদের দলকে রক্ষা করেছে। এজন্যই বললাম কমপ্লিট ফুটবল আপনি যখন বড় আসর খেলবেন, বড় টুর্নামেন্টের একদম ফাইনাল স্টেজে খেলবেন, তখন গোল করার চেয়ে গোল হজমের দিকটা সব থেকে বেশি মনোযোগী হতে হবে, নিজেদেরকে রক্ষা করতে হবে যে আমরা ওপেন ফুটবল খেলে জিততে পারি, মানে গোল দিতে পারি আর না পারি, অন্ততপক্ষে গোল খাবো না। এই যে একটা চিন্তা মিকেল আর্তেতা মোটামুটি ফিট করে রেখেছিলেন, সেই জায়গায় তিনি সফল হলেন। আপনি খেয়াল করে দেখুন, অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে তারা যখন খেলেছে ঠিক যেই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিল, একই ফর্মুলায় নিজেদের ঘরে। ফর্মুলার মধ্যে পরিবর্তন কি এসেছে যে আমরা গোল খাবো না, তারপর এটা কি হয় দেখা যাবে। এবার আসেন অ্যাথলেটিকো মাদ্রিদের বিষয় নিয়ে একটু কথা বলা যাক। অ্যাথলেটিকো মাদ্রিদের দুঃখটা আসলে কোথায় আপনি বলবেন? যদি আপনি এই ম্যাচের দুঃখ খোঁজেন, তাহলে দুঃখ এই ম্যাচে খুঁজে লাভ নাই, যা হওয়ার প্রথম লেগে হয়ে গেছে। আপনি নিজের ঘরের মাঠে খেলছেন, সেখানে আপনি ওইভাবে স্লো ফুটবল খেলবেন বা নিজেদেরকে আত্মরক্ষামূলক ফুটবল খেলবেন এবং ওই লেগে নিজেদের অ্যাডভান্টেজ ভালোভাবে রাখবেন না, এই জায়গায়কে মানে অ্যাথলেটিকো মাদ্রিদ হেরে গেল। সিমিওনে যদি এই ধরনের পরিকল্পনা করে থাকেন বা আমরা আসলে যে ধরনের ফুটবল দেখেছি, তাতে করে এখন এই মুহূর্তে বলা যায় যে অ্যাথলেটিকো মাদ্রিদ প্রথম লেগেই হেরে গেছে। আপনি সেকেন্ড লেগে এসে দেখেন আলভারেজকে খুব বেশি সুযোগ দেওয়া হয়েছে, সারলোতকে শেষ সময় খুব বেশি সুযোগ দেওয়া হয়েছে, গ্রিজম্যান থেকে নিয়ে শুরু করে জুলিয়ানো সিমিওনেরা যেভাবে মোটামুটি প্রতিপক্ষকে চাপ ক্রিয়েট করেছেন। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা আর্সেনাল খেলোয়াড় তারা ম্যান মার্কিং, সেট পিস থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা জায়গা যেভাবে ব্লক করেছে, এই জন্যই বলেছি আর্সেনাল কমপ্লিট ফুটবল খেলেছে, যোগ্য দল হিসেবেই গেছে। এখন আপনি অ্যাথলেটিকোর পার্সপেক্টিভ থেকে যখন চিন্তা করবেন, তখন আপনি দেখেন যে নিজেদের ঘরের মাঠ থেকে যেই ধরনের ফুটবল তাদের কাছ থেকে ভক্তরা প্রত্যাশা করে, সেই ধরনের ফুটবলটা কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের কাছ থেকে পাওয়া যায় নাই। আমি যুক্তিটা আবারও দিতে চাই, যেই অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সার বিপক্ষে খেলেছে, ওই অ্যাথলেটিকো মাদ্রিদকে আপনার পাওয়া যায় না আর্সেনালের বিপক্ষে। এখন সেটা আর্সেনালের ক্রেডিট দিতে পারেন, আর যার ক্রেডিটই দেন না কেন, আপনাকে ঘরের মাঠে অন্ততপক্ষে এমন ফুটবল খেলতে হবে যে আপনি প্রতিপক্ষের মাঠে গিয়ে অন্ততপক্ষে যেন এমন চাপ পড়বেন না, বা সেখানে যে আপনি যে তাদেরকে একেবারে শেষ করে দিয়ে আসবেন এমনটাও না। প্রতিপক্ষের মাঠে গিয়ে আসলে কি হয়, নিজেদেরকে ডিফেন্ড করে ফিরে আসা যায়, যেটা ঘরের মাঠ থেকে করতে হয় না। কিন্তু আপনি কি করলেন, ঘরের মাঠ থেকে মোটামুটি নিজেদেরকে রক্ষা করলেন এবং প্রতিপক্ষের মাঠে এসে নিজের ওই জায়গাটা সেইভাবে আলাদা করতে পারলেন না, বা প্রতিপক্ষের জায়গা থেকে যেভাবে আপনি জয়টা ছিনিয়ে আনতে চান, ওই জায়গাটায় আপনাকে টোটালি ব্লক করে দেওয়া হলো। অ্যাথলেটিকো মাদ্রিদের এই আক্ষেপটা আসলে অনেক দিনের থাকবে। আপনি যদি আক্ষেপের গল্প বলেন, তাহলে অনেক সময় পার হয়ে যাবে। খুব ছোট করে যদি বলি, মানে সিমিওনের জন্য খারাপ লাগা সেটা হলো রিয়াল মাদ্রিদের মানে কাছে যেভাবে তিনি একের পর এক পরাজয় হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে, সেই দুঃখটা থেকে গেল। একই সাথে আলভারেজের হাতে চ্যাম্পিয়ন্স লিগের একটা শিরোপা দেখার অপেক্ষায় ছিলাম, অন্তত সিমিওনে যেন সেই কাজটা করতে পারে, সেটাও হলো না। একই সাথে
সিমিওনের উপরে যেই দায়িত্বটা দীর্ঘদিন ধরে ছিল এবং তিনি যেই মানে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর একটা সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগটা তিনি ঘরের মাঠ থেকে হাতছাড়া করেছেন এবং তার ফাইনালি মোটামুটি মানে কি বলে এটার শেষ ফিনিশিংটা হয়েছে এমিরেটস স্টেডিয়ামে। খেলাটা যা দেখেছি তাতে করে আপনি হয়তো বা ভরি ভরি গোল দেখেন নাই, কিন্তু আর্সেনাল থেকে নিয়ে শুরু করে আর্সেনালের প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে আপনি দায়িত্ববোধটা ভালো করে দেখেছেন। গোল দেওয়া যেমন তেমন, গোল আমরা খেতে চাই না, এই যে দায়িত্ববোধ প্রতিটা খেলোয়াড়ের মধ্যে, এই জন্যই বলা হয় যে আপনি যখন খেলবেন তখন ডিফেন্স মানে যদি প্রতিপক্ষকে ডিফেন্ড করতে না পারেন তাহলে আপনি শিরোপার স্বাদ কেন, ফাইনালেও যেতে পারবেন না। সেই দায়িত্বটা আর্সেনাল করেছে এবং তারা ফাইনালে চলে গেল। আপনারা কেমন দেখেছেন? অ্যাথলেটিকো মাদ্রিদ কী কারণে বিদায় নিল, কোন কোন জায়গার কারণে বিদায় নিল, কি কি ফল্ট আপনার চোখে ধরা পড়েছে আপনিও বলুন, আমিও আপনার কাছ থেকে অনেক কিছু জানার অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।